সিভিলিয়ান কন্ট্রোলটা মিলিটারির উপরে খুবই থাকা জরুরি। তার একটা সিম্বলিক কাজ গতকালকে আপনারা করছেন, যে আর্মি কেন ধরার পরে চুল কেটে দেয়। তো চুল কেটে দেওয়ার তো একটা কাহিনী আছে। এই জমিদার বাড়িতে গেলে চুল কাটতো, এটা আমরা শুনতাম। আমার আর তাসনিমের জন্য সুবিধা, সমস্যা নাই, কিন্তু আমাদের তো চুলই নাই। কিন্তু সমস্যাটা হলো যে এই যে কাজটা ওরা কন্টিনিউয়াসলি করে, বুট কেন পালিশ সবসময় চকচকে রাখে, ওদের শার্টের কোনো সুতা বেরোয় থাকে না কেন, মানে এই যে অবস্থাগুলো আমরা থাকে, এবং ওদের 57টা ব্যবসা প্রতিষ্ঠান কেন থাকে, এই জিনিসগুলো নিয়ে আসলে প্রশ্ন করা দরকার। কেননা এমন একটা বাস্তবতায় বাংলাদেশ আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আইনমন্ত্রী হবে, এটা কেউ ভাবে নাই। মানবাধিকার কর্মী শিল্প মন্ত্রণালয় পাবে, এটাও ভাবে নাই। সিনেমা ফিল্ম মেকার সংস্কৃতি মন্ত্রণালয় পাবে, যদিও সংস্কৃতি মন্ত্রণালয়ের কিছু টাকা পয়সা আমরা পাচ্ছি না, কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় সেটা একজন চলচ্চিত্র শিল্পী হবেন। তো এইগুলো তো আনন্দদায়ক ঘটনা, কিন্তু একই সাথে দুঃখের এবং বেদনার হবে যদি যেই প্রতিষ্ঠানগুলোর আসলে কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকার কথা না, তার 57টা ব্যবসা প্রতিষ্ঠান, তাদের ওখানে বিভিন্ন দেশের বলাররা খেলেন, মাঝে মাঝে লন্ডন থেকে বিভিন্ন ব্যাটিং হয়। এই ব্যাটিংগুলো তো আমরা, খেলাগুলো আমরা আমাদের এখানকার বঙ্গবন্ধু স্টেডিয়াম নাই মনে হয়, নামটা চেঞ্জ করছে, কিন্তু এই স্টেডিয়ামগুলোতে আমরা খেলতে চাই, নাইলে শামীম ওসমানের বাস্কেটবল গ্রাউন্ডে কোনো না কোনো জায়গায়। তো এই জায়গাগুলোতে আমি মনে করি যে আমাদের নেত্র নিউজ আমাদের সাথে থাকবেন। আর আমি কাজ করতে যেয়ে সবচেয়ে, মানে এটা একটু সিলি শোনাবে, সবচেয়ে আনন্দের যে বিষয়টা পাইছি যে ডিজিটাল সিকিউরিটি ট্রেনিং করতে যেয়ে, বন্ধুদের সাথে আলাপ করতে যেয়ে কাউকে নতুন করে ভিপিএন বোঝাইতে হয় নাই। আমরা যারা অন্য অন্য বিভিন্ন মুভি দেখে অভ্যস্ত, তারা হয়তো ভিপিএন সম্ভবত জানি, কিন্তু প্রতি বৃহস্পতিবার দিন রাতে আনিসুল হকের একটা বই আছে, আমাদের বাড়িতে চোর আসবে। তো এটা সবচেয়ে কম দামি বই, তার 23 টাকায় বিক্রি করে, কিন্তু উনি বলে উনি কোনো কম দামের বই টই বিক্রি করেন না। কিন্তু নেত্র নিউজ প্রতি বৃহস্পতিবার দিন রাতে যেন আমাদের কাছে ফিরে আসে। অনেকগুলো নিউজ ডিউ, আমি বন্ধু হিসেবে জানি, অনেকগুলো কানেক্টিং ডট করা দরকার। আবার একই সাথে একটা, মাহফুজ আবদুল্লার ভাষায় বলতে হয়, দরদ দিয়া আর আবদার আকারে, আহ্লাদ আকারে বলা যে এই সেনাবাহিনীর প্রতি নাগরিকদের একটা কন্ট্রোল নিতে হবে। সেটা কেমন করে আমরা নিব, কেমন করে এই জায়গাটা করব, সেটা একটা লং আলাপের বিষয়। কেননা যেই ডিজিএফআই, যার আইনগত কোনো ভিত্তি নাই, সে এখন এক্সিস্ট করে, সে ব্যাপক পরিমাণ নির্মম নির্যাতন চালাইছে জাস্ট নজরদারির মধ্য দিয়ে, যেটা চোখ দিয়েই হয়তো করে, এবং তার বাস্তবতা তো আমরা অনেক মানুষকে আমাদের মাঝে দেখি, পক্ষঘাতগ্রস্ত অবস্থায় থাকি আমরা, কিন্তু এই জায়গাগুলো আমরা দেখতে পাই না। এই দেখবার চোখটা আমাদের তৈরি করা দরকার, আর নেত্র নিউজ সেখানে সহায়ক হবে। সে আশা, আকাঙ্ক্ষা, দরদ, ভালোবাসা নিয়েই এই অনুরোধটা করা। ধন্যবাদ সবাইকে। আপনাকে ওই এনইডি আর ইউএসএইডের প্রশ্নটার জন্য ধন্যবাদ। গিভ মি এ চান্স টু ক্ল্যারিফাই এ ফিউ থিংস। নাম্বার ওয়ান, এনইডি কিন্তু কোনো সরকারি সংগঠন না, ইউএসএইডের মতো সরকারি না। এনইডি হলো একটা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, যাদের বরাদ্দটা আসে কংগ্রেস থেকে, মানে ওদের লেজিসলেচার থেকে, এক্সিকিউটিভ থেকে না। এটা গেল একটা। আমরা কোনো সরকারি টাকা নেই, মানে ইউএসএইডের টাকা আমরা নিব না এখানে, কারণ আমার মনে হয় এখানে একটা গুরুতর কনফ্লিক্ট হবে। আপনারা যারা জানেন না, রেজা আমাদের একটা ইনভেস্টিগেশনের জন্য একটা জায়গা থেকে কিছু দলিলপত্র ইনফ্যাক্ট চুরি করে নিয়ে আসছিলেন। হ্যাঁ, তো ওই স্টোরিটা এখনও আমরা করতে পারি নাই, করবো, এই জন্য উনি একটু ফ্রাস্ট্রেটেড এটা নিয়ে বলতেছেন। হ্যাঁ, না না, ওইটা কোন চোরে কোন জায়গায় এটা তো আমি বলি নাই। সো ইউ আর সেফ। সো ওইখানে আরেকটা বিষয় আমি খুব ক্লিয়ার করতে চাই, যে নেত্র নিউজে কি ছাপা হবে না হবে, সুইডিশ আইন অনুযায়ী, আমাদের এডিটোরিয়াল পলিসি অনুযায়ী এবং সুইডিশ প্রেস ল অনুযায়ী, ইট ইজ এন্টায়ারলি অন মি
আমার যে অর্গানাইজেশনাল বোর্ড আছে, আপনারা হয়তো অনেকেই জানেন যে নেত্র নিউজ একটা নন প্রফিট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মিডিয়া নেটওয়ার্ক, সেটার হলো নেত্র নিউজের ওনার। তো আমার অর্গানাইজেশনাল বোর্ডের যারা আছেন তারাও আমাকে এডিটোরিয়াল ইস্যুতে কোনো প্রশ্ন করতে পারেন না। মানে আমার মালিক অর্গানাইজেশন যেটা, তার ডিরেক্টররাও এডিটোরিয়ালি আমার কোনো জায়গায় প্রশ্ন করতে পারেন না। আর আমার ফান্ডার তো দূরের কথা, মানে নেটের সাথে আমার এডিটোরিয়াল নিয়ে কোনোদিন কোনো আলাপই হয় নাই, এবং যদি আলাপ করতে চাইতো তাহলে আমরা নেটের টাকা নিতামও না। তো আমি এটা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এডিটোরিয়ালি যা কিছু আপনারা দেখেন এটা এডিটর এবং পাবলিশার হিসাবে আমার রেসপন্সিবিলিটি। আর আরেকটা ওই যে বলে না যে কার ইন্টারেস্ট সার্ভ করছি টুরসি, এগুলো অল অফ ইউ আর ভেরি স্মার্ট পিপল। আপনারা দেখেন আমাদের স্টোরিতে কার ইন্টারেস্টটা আসলে সার্ভ হয়েছে, মানে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার, আইনের শাসন, গুড গভর্নেন্স, এগুলোর বাইরে কি আমরা আর কাউকে সার্ভ করেছি কি না, এটা তো আমাদের স্টোরি বা ভিডিও দেখলেই বোঝা যাবে। এটাই। থ্যাংক ইউ সো মাচ ধ্রুবানী মাহবুব, আপনি অনেকক্ষণ ধরে হাত তুলছেন কিন্তু সেই সময় সুযোগ আমরা দিতে পারিনি, অনেক অনেক দুঃখিত। প্লিজ গো অ্যাহেড। আমি আসলে দাঁড়াচ্ছি না, বসেই বলছি। আমি আসলে কোনো প্ল্যাটফর্ম থেকে আসিনি। আমি একেবারেই সাধারণ একজন নাগরিক হিসেবে আমার অবস্থানের জায়গা থেকে এসেছি, এবং আমি আসলে সবার কথা শুনছিলাম এবং শুনতে শুনতে মনে হলো যে এই গল্পটুকু আপনাদের সাথে শেয়ার করাটা দরকার। একজন সাধারণ নাগরিক হিসেবে কোনো প্ল্যাটফর্মে না যুক্ত থাকার কারণে আমি গত ৮ বছর ধরে যখন থেকে রাজনৈতিক পড়াশোনা করি বা বুঝি, তখন থেকে আমি বিভিন্ন টপিক যখন আমার কাছে মনে হয় যে এটা একটা অন্যায়, আমি সেই অন্যায়ের প্রতিবাদ করার জন্য শাহবাগে বা যে কোনো জায়গায় প্রেস ক্লাবে গিয়ে দাঁড়িয়ে পড়ি একা, এবং আমার হাতে কোনো একটা প্লে কার্ড থাকে, কিংবা আমি বাসায় বসে ওই প্লে কার্ডে নিজেই লিখি এটা চলবে না, ৫৭ ধারা বাতিল করো, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করো, লিখে লিখে আমি প্রোফাইল পিকচার দিয়ে প্রতিবাদ করছি। এটা হচ্ছে আমার নিজের অবস্থান। এবং শাহবাগে বা প্রেস ক্লাবে দাঁড়ানোর পর অনেক সময় এমন হয়েছে যে আমাকে প্রশ্ন করা হয়েছে, আপনি কি আমাদের সাথে আসেন, আপনাকে তো আমরা সবসময় দেখি। আমি বলছি না, আমি আপনাদের সাথে না। আরেক দল বলছে কি রে, আমরা তো তোকে চিনি, এদিগায়। আমি ওখানেও গিয়ে দাঁড়াচ্ছি না। তো এই কথাটা শেয়ার করার জায়গাটা হচ্ছে এই জন্য যে নেত্র নিউজে যেন সবার, মানে এই যে সাধারণ মানুষের যে কথা, এবং এই জায়গাটা থেকেই যখন এই গত আন্দোলনটা শুরু হলো, গণ অভ্যুত্থান, সেই জায়গাটায় একটা অবশ্যই নিজের দায় থেকে দৌড়ে যাওয়া। এবং ৫ তারিখের পর মানে আমি আসলে নিজেকে না নারী হিসেবে কোনো জায়গায় পরিচয় দিয়ে প্রেজেন্টও করতে চাই নাই কখনো। ভাবছি যে মানুষ হব, মানুষ হয়ে উঠবো এবং পরিচয়টা মানুষ হবে। কিন্তু এই যে প্রচণ্ডভাবে আবার নারী হয়ে উঠতে হয়, বারবার ধাক্কা খেতে হয়, এবং যখন ফেরত আসার পর দেখি যে একটা নতুন ব্রিফ ক্রিয়েট হয় যেখানে কিনা নারীকেই আবার হেনস্থা করা হয় রাস্তাঘাটে প্রতিদিন, এমন এমন ঘটনা ঘটে চলে, এবং আমি তো ট্রমাটাইজড। আমি গত ১.৫ মাস কোনো ধরনের নিউজ দেখি না, কারণ কক্সবাজারে একটা মহিলাকে কান ধরে উঠবোস করানো হচ্ছে, একটা লোক পিটাচ্ছে, এবং আমি যখন রিকল করি যে তার আগের বছর রাত ১টা বাজে আমি নিজেই আমার অফিসের কাজে কক্সবাজার যাওয়ার পর আমি নিজেই বাতাস খাওয়ার জন্য ওই নদীর পাড়ে ছিলাম, এবং ওখানে আমার পুরুষ কলিগরা দূরে বসেছিল। আমি তো ভাবতেই পারি না যে ওই মিডিয়া ট্রায়ালে আমাকে যদি মুখের উপর ফোনের ক্যামেরা অন করে ওইভাবে পেটানো হতো, মানে আমি চিন্তা করতে পারি না, আমি ট্রমাটাইজড। এবং ৫ তারিখের আগে যখন মিছিল করি, মিছিলে যে কে পাশে কে সামনে কাউকে চিনি না, হাত ধরে হাঁটতেছি, স্লোগান দিতেছি। ইভেন হাইকোর্টের দিন ছেলেদেরকে টেনে টেনে পিছনে মানে সরাচ্ছি আর বলতেছি আমাদের গলা ধরেন, আমাদের গায়ে হাত দেন, এবং পুলিশ তখন ভয়ে, কারণ তার সাথে নারী পুলিশ নাই, সে তখন গায়ে হাত দিতে পারতেছে না। এরকম সিচুয়েশন করার পর এখন এসে একটা মেয়েকে বের হতে গিয়ে রাত্রেবেলা, এবং আসলে এই জায়গাটা নিয়ে আমাদের জনগণকেও শিক্ষিত করার দরকার যে পুরুষতান্ত্রিকতা তো পুরুষরাই শুধুমাত্র নিয়ে চলে না, নারীরাও যে প্রচণ্ডভাবে পুরুষতান্ত্রিক ক্যারেক্টার প্লে করে। এবং ওই কক্সবাজারে যেই পুরুষগুলো ভিডিও করছিল, ছবি তুলছিল, পেটাচ্ছিল যে মেয়েটাকে, এবং ওই মেয়েটার মাস্ক টেনে খুঁড়ছিল আরেকজন নারী, এবং তিনি মাস্ক খুলছিলেন আর বলছিলেন এই বেশ্যা তোর মুখ দেখা, মুখ দেখা, নাম কি? ওই আমি তো ভাবতেই পারি না যে ওই নারী কিভাবে ওই এতগুলো মব ট্রায়ালের মধ্যে দাঁড়িয়ে, আমার গলা কাঁপছে এখনও আমি বলছি, এবং এটা কিভাবে ঘটতে পারে?
এই ধরনের সিচুয়েশন তো ট্রমাটাইজিং। এবং তারও পরবর্তীতে আমি ক্যাম্পাসের জুনিয়রদের পোস্ট দেখতে পাচ্ছি, একজন মানে আমাদের নারী চলচ্চিত্রকার, তার গাড়িতে থুতু মারা হয়েছে, বিথিও জেনে থাকবেন এই ঘটনা। এই যে একটা প্রতিনিয়ত ভয়াবহতা এবং কোনো একটা ডিসিশন মেকিংয়ের জায়গায় মেয়েদের কোনো কথাই দেখতে পাচ্ছি না। কেন নাই? মেয়েরা এত প্রচণ্ড পরিমাণে ছিল, রোকেয়া হলের মেয়েরা প্রথম স্লোগান দেয়, এই গল্পই যেন হারায় গেছে। মানে মনে হচ্ছে যেন এটা একটা মানে ছেলে মেয়ে ব্যাপারই না, কিন্তু তারপরও হুট করে এসে কেন সব জায়গা থেকে মুছে দেওয়া হচ্ছে, এবং এই মুছে দেওয়ার প্রচেষ্টা কেন? এবং এই যে এলজিবিটি বা অন্যদের অধিকার নিয়ে কথা বলবো, সেগুলো নিয়ে মানে আমরা যে আস্তে আস্তে একটা জায়গা তৈরি করব সবার অধিকার নিয়ে সহনশীলতার কথা বলার। আমি শুধু আসলে মানে আমার মাঝে মাঝে প্রশ্ন হয় যে কোথাও গিয়ে আমি জিজ্ঞাসা করি, আপনারা যে দায় এবং দরদের রাজনীতি করবেন, এই দায় আর দরদ কি শুধুমাত্র একটা স্পেসিফিক দলের জন্য যারা তাদের নিজেদের বাজে আচরণের কারণে অনেক বছর নিষিদ্ধ ছিল এবং গত 15 বছর কথা বলতে পারেনি, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, নাকি এই দায় দরদ আসলে নিপীড়িত সব মানুষের জন্য হবে? সো এই জায়গাগুলো আমি আশা করি নেত্র নিউজ কভার করবে। সাধারণ মানুষের একটা প্ল্যাটফর্ম থাকবে যেখান থেকে সাধারণ মানুষরা আমরা আমাদের কথাগুলো বলতে পারবো, শুনতে পারবো, আমাদের রাগ ক্ষোভ সব কিছু আমরা প্রকাশ করতে পারবো। ধন্যবাদ সবাইকে। খুবই ভালো প্রসঙ্গ। এবং আমি আজকে অন্তত আমি নিজে একজন নারী এবং নিজে একজন নারী সাংবাদিক। আমি নারী সাংবাদিক বলতে চাই না, কারণ তাহলে মনে হয় কোনোভাবে আমি নিজের জেন্ডারটাকে আমি ইউজ করলাম বা অ্যাবিউজ করলাম। কিন্তু যখন আমি একটা ক্রাউডের মধ্যে যাচ্ছি একজন নারী হিসেবে সংবাদ সংগ্রহ করতে, আমি কিন্তু সেই ব্যাড টাচগুলো অ্যাভয়েড করতে পারছি না, আমি সেই লুকগুলো অ্যাভয়েড করতে পারছি না। নারী হিসেবে আমাকে যে এই ট্রিটমেন্টটা দেয়া হচ্ছে প্রত্যেকটা ইন্টারভিউ থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে, আমি কিন্তু এগুলো চাইলেও অ্যাভয়েড করতে পারছি না। এবং আমাদের নারী সাংবাদিকদের যে অর্গানাইজেশনগুলো, মানে আমি স্পেসিফিক্যালি বলবো না, হয়তো সাংগঠনিকভাবে না, কিন্তু প্রতিটা মানুষ এত বেশি ইনসেনসিটিভ এবং এত বেশি পেট্রিয়ার্কিকে ধারণ করেন, মানে নারী হলেই যে পেট্রিয়ার্কি ধারণ করবে না এমনও কিন্তু না। তো সেখান থেকে আসলে আমাদের অনেক কিছু বলার আছে, ভাবার আছে এবং নিজেদের ওই জায়গাগুলোতে কাজও করার আছে। এবং কিছুক্ষণ আগে আমাদের এডিটর যা বললেন যে অনেক কিছু আনলার্ন করার আছে। আমরা আসলে একই সোসাইটিটা থেকে যেহেতু উঠে আসি, আমরা নিজেরাও নিজেকে নারী ভাবি, একটু দুর্বল ভাবি আচ্ছা আমি তো একটু এরকমই, তাহলে এটা আমি অ্যাভয়েড করি, আমার কোনো পুরুষ কলিগ করুক। তো সেই জায়গাটা থেকে আমারও অনেক কিছু আনলার্ন করার আছে। আমার পুরুষ কলিগ যে আমাকে যখন নারী সহকর্মী হিসেবে যে ট্রিটমেন্টটা দিচ্ছে, তারও আসলে আমার সক্ষমতার জায়গা, দুর্বলতার জায়গাগুলো এমব্রেস করেই তাদের যে মন মানসিকতা, সেইখান থেকে অনেক উত্তরণের জায়গাগুলো আছে। এবং আজকে এই প্ল্যাটফর্মে আমি কিন্তু চাই যে নারীরা আরও বেশি কথা বলুক। এবং এই যে নারী বিষয়ে কথা বললে এটা আলাদা একটা টোকেন নিয়ে আসতে হয় যে আচ্ছা নারী কোটায় আমরা অমুক বক্তাকে রাখলাম। আমার কাছে এটা খুবই আপত্তিজনক মনে হয় যে রাজনীতি বিষয়ক কথা বললে সবসময় ভাবা হয় 5 জন বক্তা থাকবে, 5 জনই পুরুষ বক্তা। এবং যখনই বলা হয় যেখানে কোনো নারী নাই কেন, তখন বলে নারীদের মধ্যে এমন কে আছে। আমাকে যদি জিজ্ঞেস করো আমি তো পুরো লিস্ট দিয়ে দিব নারীদের মধ্যে কে কে আছে, কিন্তু তারা যখনই চিন্তা করে রাজনীতি নিয়ে কথা বলবে, রাজনীতি নিয়ে কথা তো অবশ্যই পুরুষ বলে, নারীরা রাজনীতির কি বোঝে? নারীরা রাজনীতির ওই জায়গাটা নিয়ে কথা বলবে যেখানে নারীরা নিপীড়নের শিকার হচ্ছে, যেন নারীরা ইন জেনারেল সেই স্পেসিফিক বিষয়টা নিয়ে কোনো কিছু না জানে। তো আমি ধ্রুবানী মাহবুবের যেই বক্তব্য এবং যেই শঙ্কা, সেগুলো আমরা প্রত্যেকেই আমি জানি আমরা ধারণ করি, আমরা ফেস করি এবং যাপিত জীবনে এগুলো আমাদেরকে সঙ্গে নিয়ে বাঁচতে হয়। আমরা পরবর্তী প্রশ্নে যাব। এবং আরেকটা ব্যাপার, হ্যাঁ আমরা আপনার কাছে আসছি, আরেকটা ব্যাপার, এখানে আমাদের যারা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে আছেন, ফিল্মের সঙ্গে আছেন, তারাও এখানে আছেন, আপনাদের জায়গাটা থেকেও আমরা আপনাদের এক্সপেকটেশনগুলো শুনতে চাই এবং বুঝতে চাই। সো প্লিজ আপনারাও আমাদের সাথে একটু বললেন আপনারা কেমন গণমাধ্যম চান, কেমন নেত্র নিউজ চান একটু। জি, আমরা প্রশ্নটা নিই। আমি বেসিক্যালি তাসলিম ভাইকে প্রশ্নটা করবো ভাবছিলাম। নেত্র সাংবাদিকতার বেসিক তো আসলে ক্ষমতাকে প্রশ্ন করা। এখন একটা ডিলেমা যেটা আমি নিজে ফেস করি বলে আমি হচ্ছে নেত্রকে প্রশ্ন, আমার পরিচয়টা আমি এখানে আসলে একজন কলামিস্ট হিসাবেই দিতে চাই আমার অনেকগুলো পরিচয়ের মধ্যে। তো আমরা যারা ধরেন নেত্র নিউজ বিশেষত, যে
গত স্বৈরাচার সরকারের আমলে তাদের সবচেয়ে বড় শক্তির জায়গা ছিল ক্ষমতাকে কঠিনভাবে প্রশ্ন করা এবং ক্ষমতাকে উন্মোচিত করে দেওয়া। এখন পট পরিবর্তনের ফলে মানে ক্ষমতার সবচেয়ে নিকটবর্তী লোকেরা আমাদের নেত্র প্রায় অনেকেরই বন্ধু, আমরা একসাথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, তার এখন ক্ষমতায় এসেছে। এখন অ্যাজ এ সাংবাদিক আমি ভাই হচ্ছে থিওরিটিক্যাল জায়গা থেকে না, একদম হচ্ছে আমি 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 বলেই নিচ্ছি যে আমার নিজের লেখার ব্যাপারেও আমার অনেক সময় দেখা যাচ্ছে যে আচ্ছা এই মানুষটা ক্ষমতার এখন কাছে, উনি আমার সাথে আন্দোলন করেছেন, ওনার সাথে বহুদিন ধরে চিনি, তো এখন তাকে হার্শ ক্রিটিকটা কিভাবে করব। আবার নানা রকম জায়গার যে ব্যাপারগুলা থাকে, যে অনেকে আবার বলছেন যে পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মানে এইসব বলে কনস্পিরেসি থিওরি দিয়ে আবার তাদের অপরাধগুলো বা তাদের যে জবাবদিহিতার জায়গাগুলো সেগুলোও পাশ কাটানোর একটা চেষ্টা করা হয়। তো নেত্র নিউজ যদি এই জায়গায় সামনে কী রোল প্লে করে, যেহেতু নেত্র নিউজ হচ্ছে তখন একটা প্রচণ্ড জবাবদিহিতার মধ্যে রেখেছিল ক্ষমতা কাঠামোকে, তো সেটা হলে শুধু নেত্র না, আমার মনে হয় যে আমাদের অন্যান্য জার্নালিজমও, মানে দেশের লোকাল জার্নালিজম বা যারা ক্ষমতাকে ক্রিটিক করে তাদের জন্য আমি আর কি ভাই একদম প্র্যাকটিক্যালি জায়গাটা জানতে চাচ্ছি, নট থিওরিটিক্যালি যে আমরা করছি আমরা ক্ষমতাকে প্রশ্ন করে যাব। আপনি এই অস্বস্তিকর জায়গাটাকে কিভাবে কাটাবেন? মানে এই রুমেও ডেফিনেটলি এখন ক্ষমতার খুব কাছের কিছু মানুষজন আছে যারা আমাদের ভাই বন্ধু বোন, তাদের যখন আমি সমালোচনা করব, এতদিন তো হাসিনাকে করতে পারছি ওপেনলি, একদম ঘৃণা থেকে গ্রাজ থেকে, সো এইটা প্র্যাকটিক্যালি কিভাবে করবেন সেটা যদি একটু জানা যায়। চমৎকার প্রশ্ন, এবং আমি একটু সবার কাছে ক্ষমা চেয়ে নিই, এটাই শেষ প্রশ্ন ছিল, কারণ আমাদেরকে র্যাপ আপ করতে হবে। আপনাদের যদি আমার জন্য ডিরেক্ট কোনো প্রশ্ন থাকে তাহলে আমি একটু সময় থাকবো, সো ইউ ক্যান কাম আপ টু আস, মি অর এনি অফ আস। হ্যাঁ, আর এইখানে একটা আপনারা দেখতেছেন যে আমাদের একটা ব্যানার আছে, আপনারা যদি কেউ আমাদের উদ্দেশ্য করে কিছু লিখতে চান, গালাগালিও করতে চান, সেটা এখানে করতে পারেন। এখানে অনেকগুলো মার্কার আছে। সো যাওয়ার আগে আমি সবাইকে অনুরোধ করব সাইনটা করে যাবেন এইখানে, ইফ ইউ ফিল লাইক। গোয়িং ব্যাক টু ইউর কোয়েশ্চেন, আমি একেবারে একাডেমিতে না যাই, একেবারে মানে খাস ভাষায় বলে দিই, শফিক ভাই আমার খুব কাছের মানুষ, এটা আমরা জানি। হ্যাঁ, শফিক ভাই কি চলে গেছে? আচ্ছা, হ্যাঁ। তো শফিক ভাইয়ের সাথে আমি দেশে আসার পরে আমি ওনাকে একদিন বলছি যে ভাই আপনি আমার সাথে এসে আড্ডা মেরে যাবেন, আপনি ফোনটা মানে শাট ডাউন করে। তখন আমরা অনেক কিছু নিয়ে আড্ডা মারছি, এবং সেটা হলো যেমন গাঞ্জা কেন লিগ্যালাইজ করা উচিত একটা টপিক ছিল, আরও অনেক। হি ইজ এ ভেরি গুড স্টোরি টেলার, ইউ অলরেডি নো হিম। কিন্তু তারপরে কিন্তু শফিক ভাইয়ের সাথে যখন আমি কাজের কথায় গেছি, আমি বলছি যে দেখেন আপনার বসকে আমরা একটা ইন্টারভিউ করতে চাই, এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং হবে, আগেই বলে রাখলাম। এবং সে বললো যে হ্যাঁ ঠিক আছে। এই জিনিসটা আমার মনে হয় যে ওরা এখন যেটা বলতেছে, এটা আসিফ নজরুলও কিন্তু বললেন যে আমাদেরকে সমালোচনা করেন, আমাকে করেন, ওই বলার পরে যদি আমরা না ওই জিনিসটা ব্যবহার না করি, তাইলে এটা এক সময় হয়ে যাবে যে না, সমালোচনাটা করা যাবে না, প্রশ্নটা করা যাবে না। সো আমাদের বন্ধুদের সাথে আমাদের ওই লেভেলের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছায় যাইতে হবে যে ভাই আপনি আপনার কাজটা করেন, আমার কাজ কিন্তু হলো গিয়ে আপনাকে প্রশ্ন করা। এই জায়গাটা আগে ক্লিয়ার করে নিয়েন। এটা যেন মানে আমাদের দেশে একটা সমস্যা আছে না, বলে যে আজ তাসনিমের সাথে আমার এত বন্ধুত্ব, তারপরেও সে এটা করলো। এইটা যদি আপনার সম্পর্ক যদি ওইরকম ভালো লেভেলের হয়, আগে বলে নিন। আর এরপরে যদি আপনার বন্ধু না বুঝে, ওয়েল কি আর করার, বাট আমাদের কাজটা আমাদের কি করতে হবে। আচ্ছা, আমি মনে করি আমরা সব সেক্টর থেকে শুনলাম, কিন্তু আগে আমি বলেছিলাম এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি থেকে কিছু বলার জন্য, সো আমরা যদি সেটা একটু শুনি। আচ্ছা, আমি কারো সময় নিব না, আমি ছোট করে বলতে চাই, আমরা তো এতক্ষণ নেত্র নিউজের কথা শুনলাম, আমরা কি নেত্রটেইনমেন্ট পাবো? নেত্র নিউজের আন্ডারে কোনো এন্টারটেইনমেন্ট? কারণ আমি এই জন্যই বলছি যে আমাদের দেশে এন্টারটেইনমেন্ট সেক্টরটাকে খুবই বাজারি ধরা হয় যে এটাতে আসলে সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। নেত্র নিউজ তো একটা সিরিয়াস প্ল্যাটফর্ম, কিন্তু আমার মনে হয় যে লাস্ট 15 ইয়ার্সের যেই রেজিম আমরা পার করে আসছি, এবং সেখান থেকে এখন পর্যন্ত এখানে যেখানে আসছি, সেখানে এন্টারটেইনমেন্টের একটা করাপশনেরও, বা আমি যদি বলি সফট এনেবলার, যদি যেভাবে বলি না কেন, সো নেত্র নিউজের কি এই ধরনের কোনো প্ল্যান আছে কিনা নেত্রটেইনমেন্ট করার?
তুমি তো মোটামুটি উত্তরটা জানোই, হ্যাঁ। আমরা ইভেনচুয়ালি মেবি উইল গো টুয়ার্ডস দ্যাট। থ্যাংক ইউ। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন ছোট করে নিব, তারপরে র্যাপ আপ কে ছিল? তারপরে আমরা wrap উম্মে up করব। ফারহানা। আমাদের একজন লেখক, আমাদের একজন কলামিস্ট নেত্র নিউজে। শি হ্যাজ এ স্পেশাল রাইট টু আস্ক গুড ইভিনিং। আমি হচ্ছে একটু ভয় ভয়ে কথা বলা শুরু করছি, কারণ টিচার মানুষ তো কথা বলা শুরু করলে অনেক বেশি বলি, সবাই বিরক্ত হয়। তো আমি হচ্ছে ছোট করে একটু বলি নেত্র নিউজ, হাউ ডিড আই কাম টু নো নেত্র নিউজ। সেটা হচ্ছে যে ওই একবার ওই জুলাই অভ্যুত্থানের সময় আমাকে হচ্ছে আমার কলিগরা অনেকে সাবধান করতেছিল, ওই একটা পোস্ট দিয়েছিলাম ছাত্রলীগের বিরুদ্ধে বা এরকম কিছু, এই জন্য তো বলছিল ডিজিএফআই এর কাছে আমার নাম আচ্ছা, পাঠানো হয়েছে। প্রসঙ্গটা হচ্ছে যে ছাত্রলীগের কাউকে আমি পড়াবো না এরকম একটা শ্রেণীকক্ষে। কিছু আর কি। তো মানে ওইটার জায়গা থেকে বলছিল ডিজিএফআই, তো ডিজিএফআই কি আয়নাঘর কি আমি জানতাম না, আমি নেত্র নিউজের মাধ্যমে জানতে পেরেছিলাম আর কি। তো এই সময়ের পরে এখন যেটা হচ্ছে, এর পরে থেকে আগে থেকেই মানে 5ই আগস্টের আগে এবং পরে আমার সহকর্মীরা অনেকেই বা বন্ধু বান্ধবদের মধ্যে অনেকেই বলতেছিল যে হ্যাঁ আগেই তো বলছিলাম, এ গিয়ে বি আসবে, বি পরে লাফ দিয়ে যে আসবে, হ্যাঁ নীলের জায়গায় সাদা, সাদার পরে আসবে সবুজ। তো এটা তো একটা ইন্টারন্যাশনাল ইয়ের অংশ, ষড়যন্ত্রের অংশ, সিআইয়ের কাছে প্রজেক্ট ছিল, এই ছিল সেই ছিল। তো এই যে ডিমোরালাইজড হয়ে যাচ্ছে এখন ছেলেমেয়েরা, কারণ হচ্ছে ওরা ভাবছে ও তাইলে হয়তো আসলে আমাদেরকে এক্সপ্লয়েট করা হয়েছে, আসলে হয়তো আমরা ইউজড হয়েছি কারোর না কারোর মাস্টার প্ল্যানের ডিজাইনের অংশ আমরা, তো আমাদেরকে এখন এভাবে ইউজ করা হয়েছে, এখন আমাদের ইচ্ছা অনুযায়ী কিছুই হচ্ছে না। ছেলেমেয়েরা ডিমোরালাইজড হয়ে গিয়েছে, আমি দেখতে পাচ্ছি, আমার ছাত্রছাত্রীদের মধ্যেও দেখতে পাচ্ছি। তো এই যে ডিমোরালাইজ হয়ে যাচ্ছে, এটা নিয়ে বা তাদেরকে স্পিরিটটাকে তুলে ধরে রাখার জন্য অনেক কিছু করার আছে। এই বিষয়ে নেত্র নিউজ কী ভাবে? নেত্র নিউজ সবাইকে প্ল্যাটফর্ম দিচ্ছে। আপনারা যারা ডিমোরালাইজ যারা হয়ে যাচ্ছে তাদেরকে মরালাইজ না, আই ডোন্ট নো হোয়াট দ্য ওয়ার্ড ইজ, আর একটু উৎসাহ দিতে চান, প্লিজ ইউজ আওয়ার প্ল্যাটফর্ম। আপনি তো আমাদের জন্য নিয়মিত লিখছেন, সো ইউজ ইউর কলম। এবং এখানে যারাই লিখতে চান তারাই দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন এবং লিখুন। না, দোলা অনেক দেরিতে আসছেন, আপনাকে প্রশ্ন করতে দেওয়া